থাকবে না। যদি ক্লাসটা রেকর্ড থাকে তাহলে ও পরে দেখলে ও পুরো পরিষ্কার শুনতে পাবে। তো ঠিক আছে লিজা, তুমি বাড়িতে আছো কয়দিন? আচ্ছা দেখো, এই যে 2 নম্বর অঙ্কটা তোমরা দেখছো, গত ক্লাসে তোমার খাতাটা খুলে দেখো, এই 2 নম্বর অঙ্কের এই পর্যন্ত অ্যান্সার কিন্তু আমরা করে ফেলছি। দেখো 6 লক্ষ ইউনিট তোমরা বের করছো না, বলো তো? জি স্যার। অপটিমাম ক্যাশ সি এর মানটা তোমরা বের করেছিলে √2BT/I। খাতাটা খুলে দেখো, সেই সূত্র ব্যবহার করে তোমরা কিন্তু 2 নম্বর অঙ্কের এই 6 লাখ অ্যান্সারটা বের করেছো। আমরা খালি লাল যে অংশটুকু আছে এই অংশটুকুর জবাবটা আমি দেই না, আমি বলেছিলাম যে ওটা আমি আজকে দিব। তো আমি এই অঙ্কটুকুর জবাবটা আজকে আমি দিব, নিচের অংশটুকু। আমি নিচের অংশটুকু একটু করে দেখি। ওনারা আমাদেরকে প্রথমে অংশে যে প্রশ্নটা করেছিল সেটার জবাব আমরা দিয়ে দিয়েছি গতদিন, তোমাদেরকে সেই সূত্রটা আমি দেখাইছি। এখন আমি আমার হোয়াইট বোর্ডে অঙ্কটা নিয়ে আসলাম। এখানে ওনারা প্রশ্ন করেছে, প্রশ্নটা একটু দেখো তোমরা। ইউজিং বায়োমেল মডেল কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ মার্কেটেবল সিকিউরিটিজ কনভার্টেড ইনটু ক্যাশ পার অর্ডার। এটা তো বের করতে বলছে। আবার বলছে অ্যাজিউমিং এবিসি লিমিটেড ক্যান সেল ইটস মার্কেটেবল সিকিউরিটিজ ইন এনি অফ দ্য 5 লট সাইজ। তার মানে এই কোম্পানি তার মার্কেটেবল সিকিউরিটিজ গুলো 1,50,000 টাকায় বিক্রি করতে পারে একসাথে, 3 লক্ষ টাকায় বিক্রি করতে পারে একসাথে, 6 লক্ষ টাকায় বিক্রি করতে পারে একসাথে, 7,50,000, 15 লক্ষ, এইভাবে লট করে সে বিক্রি করতে পারে। তার টোটাল 30 লক্ষ টাকা মার্কেটেবল সিকিউরিটি যেটা রয়েছে, এই 30 লক্ষ টাকার মার্কেটেবল সিকিউরিটিসটা সে ইচ্ছা করলে 1,50,000 টাকা এক লটে বিক্রি করতে পারে। এভাবে ওনারা বেশ কয়েকটা, 1টা 2টা 3টা 4টা 5টা লট ওনারা দিয়ে দিয়েছে। দেওয়ার পর এবার প্রশ্ন করেছে প্রিপেয়ার এ টেবিল। তুমি এবার একটা টেবিল তৈরি করো ইন্ডিকেটিং, যে টেবিলটা ইন্ডিকেট করবে দ্য ইকোনমিক লট সাইজ নামেরিক্যাল অ্যানালাইসিস, যাতে আমরা এই টেবিল থেকে ইকোনমিক লট সাইজ কত সেটা বের করে দিবে, গাণিতিকভাবে বের করে দিবে যে আমাদের ইকোনমিক লট সাইজটা কত। সেরকম একটা টেবিল তুমি তৈরি করো গণনা করে, যাতে টেবিল থেকে আমরা বের করে ফেলতে পারি যে আমাদের ইকোনমিক লট সাইজটা আসলে 6 লাখ টাকাই হবে। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, কারণ আমরা কিন্তু আমাদের ইকোনমিক লট সাইজ বা ইকোনমিক মিনিমাম অপারেটিং ক্যাশ আমরা কিন্তু সি এর মান বের করেছি 6 লাখ। তাই এই 6 লাখ টাকাই আমাদের অ্যান্সার। কিন্তু এই জিনিসটাই ওনারা এখন আমাদেরকে একটা ছকের মাধ্যমে, টেবিলের মাধ্যমে শো করতে বলছে। আমি এখন তোমাদেরকে দেখাবো যে এই টেবিলের মাধ্যমে আমরা কিভাবে জিনিসটা দেখাবো। তো এটা আমি জবাবটা শুরু করছি, তোমরা আমার সঙ্গে সঙ্গে করবা, খাতা নিয়ে নাও। আর লিজাকে একটা মেসেজ দিয়ে দাও, যদিও শুনতে না পারে। নামিরা, লিজাকে একটা মেসেজ দিয়ে দাও, যদিও শুনতে না পারে আমি এটা রেকর্ড করে গ্রুপে দিয়ে দিব। ও নেটের প্রবলেম তো, ও আপনাকে থ্যাঙ্কস বলছে রেকর্ড করতেছেন দেখে। আচ্ছা, তো তুমি ওকে বলো যে এটা রেকর্ড করে আমি এটা গ্রুপে দিয়ে দিব। ও ইউটিউবে যদি ঢুকতে পারে ঢুকে ওখান থেকে দেখতে পারবে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমরা টেবুলার অ্যানালাইসিস এখানে বলে দিয়েছে ওনারা যে টেবিল ফর ইকোনমিক লট সাইজ, এটা বা অপটিমাম ক্যাশ কনভার্সন সাইজ, যেটা তুমি করো না কেন, আমি দুটোই লিখে দিচ্ছি। আমরা যে একটা টেবিলটা এখন তৈরি করবো সেই টেবিলটাকে আমরা বলবো টেবিল ফর ইকোনমিক লট সাইজ। টেবিল ফর ইকোনমিক লট সাইজ, অথবা এটাকে আমরা অপটিমাল ক্যাশ কনভার্সন সাইজ। যেটা খুশি বলতে পারি। আর এবার আমরা সাধারণত টেবিলটা আনবো এখানে 7 কলামে। আগে আমি পুরো টেবিলটা টেনে নেই। আমি পুরো টেবিলটা টানার পর আমি টেবিলের ভিতরে সমস্ত নাম ধাম লিখে ফেলবো, তারপরে তোমরা লিখবে। কারণ যদি পরে চেঞ্জ করা লাগে, অ্যানুয়াল ক্যাশ রিকোয়ারমেন্ট,
আচ্ছা ভিতরে লেখাগুলো একটু সাইজটা ছোট করো। এখানে একটা অ্যানুয়াল ক্যাশ রিকোয়ারমেন্ট, অ্যানুয়াল ক্যাশ রিকোয়ারমেন্টটা ধরে এটা আমাদের 1 নাম্বার ঘর। আমরা টেবিলের মাধ্যমে যদি এই জিনিসটা দেখাতে চাই তাহলে সেটা কিভাবে দেখাবো? এবার হচ্ছে লট সাইজ। লট সাইজটা হচ্ছে 2 নাম্বার ঘর। এবার ধরো এভারেজ লট সাইজ, আমরা এভারেজ লট সাইজটাকে বলবো 3 নাম্বার ঘর। আর এভারেজ লট সাইজের জন্য কোনো নির্দেশনা নাই, এটা জাস্ট অর্ডার সাইজ বা লট সাইজটা যা হবে তাকে 2 দিয়ে ভাগ করে আমি এটা পাবো, এভারেজ লট সাইজটা পাবো। নাম্বার অফ লটস, মানে কয়টা লট আমাদের বিক্রি করতে হবে। নাম্বার অফ লট, এটা হচ্ছে 4 নাম্বার ঘর। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এটা কত নম্বর ম্যাথ স্যার? ওই যে গতদিন যে অঙ্কটা যেখানে শেষ করেছিলাম তার নিচের অংশটুকু আমাদের বাকি ছিল, লাল রং করা ছিল, বলা ছিল এটা জি স্যার, পরে করা যাবে। 6 লাখ ছিল স্যার। হ্যাঁ 6 লাখ টাকা আসছিল হচ্ছে ইকোনমিক তোমার ক্যাশ কনভার্সন সাইকেল, মানে হ্যাঁ অপটিমাম ক্যাশ ছিল অপটিমাম স্যার। ক্যাশ কনভার্সনটা আসছিল আমাদের সি এর মান 6 লাখ। সেটাই এখন আমাদেরকে টেবিলের মাধ্যমে উপস্থাপন করতে বলছে, যে ওনারা বলে দিয়েছে যে আমাদের কোম্পানি 6 রকমের 1 2 3 4 5 রকমের লট সাইজে তাদের ওই মার্কেটেবল সিকিউরিটিজ গুলো বিক্রি করতে পারে। তো এদের মধ্যে কোনটা ইকোনমিক লট সাইজ এই এতগুলো 5টা লটের মধ্যে, সেটাই ওনারা টেবিলের মাধ্যমে দেখাতে বলেছে। সেটাই এখন আমরা টেবিলের মাধ্যমে দেখাচ্ছি। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিটা যেমন ম্যাথমেটিক্যাল মেথডে করা যায় বা টেবুলার মেথডে করা যায়, ঠিক সেরকম এই বায়োমেল মডেলের সূত্রগুলোও ম্যাথমেটিক্যাল মেথডে করা যায়, আবার সেটা টেবুলার মেথডে করা যায়, বলতে পারো অনেকটা একই রকম। তো আমি টেবুলার মেথডে একটা বায়োমেল মডেলের একটা অঙ্ক করাচ্ছি, এটাই সেই অঙ্কটা। এটা আমরা বাকি ছিল গত ক্লাস থেকে করারই আজকে করাচ্ছি। এরপর আমরা লিখবো কনভার্সন কস্ট। আমরা কনভার্সন কস্টটা হচ্ছে এটা আমাদের 5 নাম্বার ঘর। আর এই 5 নাম্বার ঘর হচ্ছে কনভার্সন কস্ট। ইন্টারেস্ট এটা হচ্ছে 6 নাম্বার ঘর। ইন্টারেস্টে কিন্তু একটা রেট দেওয়া ছিল 0.05, মনে আছে তোমাদের? মানে আমরা এটাকে 4 দিয়ে ভাগ করে নিয়েছিলাম, 0.05 হয়েছিল না রেটটা? জি স্যার। স্যার না স্যার, এখানে রেট তো ছিল 0.25, 0.2 ছিল স্যার আয়ের মান। হ্যাঁ আয়ের মান তো স্যার 0.2 ছিল। 20% ছিল। 20% মানে 0.2। কিন্তু 20%টা ছিল কিন্তু তোমাদের 3 মাসের জন্য। দেখো নেক্সট 3 মান্থ পিরিয়ড, ওই যে উপরে লেখা ছিল নেক্সট 3 মান্থ পিরিয়ড। তাহলে এই 20%টা যদি 3 মাসের জন্য, যদি 20% যদি 1 মাসের জন্য হয়, তাহলে 3 মাসের জন্য কত? তাহলে এই 20%কে তুমি 12 দিয়ে ভাগ করো, 3 দিয়ে গুণ করো। আমরা করছিলাম তো ক্যালকুলেশন করার সময়, গতদিন তো করছিলাম, তুমি দেখো। জি স্যার করছেন তো। 3 মাসের রেটটা কিন্তু আমরা বের করছিলাম 0.05। 3 মাসের রেটটা কিন্তু আমরা 0.05 বের করেছিলাম, দেখো তোমরা। এই 20%টা হচ্ছে 1 বছরের, কিন্তু আমাদের অঙ্ক ছিল নেক্সট 3 মান্থ, 3 মাসের। তাহলে 3 মাসের রেটটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের 3 মাসের রেটটা কত হবে? তুমি 20% 12 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করে দেখো 0.05 স্যার হবে। আমি তো স্যার টি টাকে 3 দ্বারা ভাগ করে 12 দিয়ে গুণ করেছিলাম, আমি পার্সেন্টেজটা ধরি নাই। না আমার মনে হয় রেটটাকে ছোট করলে আমাদের এইখানে লাভটা হবে। আচ্ছা স্যার, আচ্ছা। হ্যাঁ রেটটাকে যদি তুমি ছোট করো তাহলে এখানে আমাদের এই সুবিধাটা এখন হবে। আর এটা হবে হচ্ছে আমাদের 6 নাম্বার ঘর ইন্টারেস্ট। আর 7 নাম্বারটা হচ্ছে টোটাল কস্ট।
আর এই টোটাল কস্ট আমরা বের করব 5 আর 6 যোগ করে, কনভার্সন কস্ট আর ইন্টারেস্ট কস্ট এই দুটো যোগ করে। তাহলে 5 আর 6 যোগ করলে আমরা কিন্তু আমাদের টোটাল কস্টে পেয়ে যাব। তো আমি আমার টেবুলার মেথডে কাজটা করার জন্য আমি আমার টেবিলটা অলরেডি রেডি করে ফেলেছি। এখন তোমরা এই ছকটা টেনে ফেলতে পারো। এখন তোমরা এই ছকটা রেডি করে ফেলতে পারো এইভাবে। আর আমাদের টোটাল, হ্যাঁ স্যার 5.05 এটা যে আসছেন স্যার 3 দ্বারা ভাগ করে 12 দিয়ে গুণ। না, 12 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ। জি স্যার বুঝতে পারছি। আমি টেবিলটা কমপ্লিট করেছি এবং যেহেতু ওনারা 5টা লট সাইজ দিয়েছে সেজন্য আমিও নিচের দিকেও 5টা ঘর টেনে নিয়েছি। আমরা নিচের দিকেও 5টা ঘর টেনে নিয়েছি। আমাদের টেবিলটা রেডি। স্যার রেডি। স্যার আপনার এই 9টার ক্লাস যে আপনি 9:30টায় করেছিলেন স্যার। 9:30 করছিলাম। ওহ কোথায় জি স্যার। শুরু তো মানে শুরু 5 মিনিট আগে করেছি। ও না, সে তো শনিবার, এটা না তো মাহিন, এটা সেটা তো শনিবারের ক্লাসটা। শনিবারেরটা 9:30টায়। শুধু ওইখানে শনিবার লেখা আছে শনিবার 9:30 হবে, এটা না। 9:30 শুধু শনিবারেরটা মাহিন। জি স্যার বুঝতে পারছি। ওরা শুধু শনিবারেরটা, তাও ওই যে না এই যে রেবা যাতে অফিস থেকে এসে ধরতে পারে, ও তো এই দিন ওর সমস্যা হয় না। এই দিন 9:15 ছিল তোমার জন্য, আমি 9:15 পর্যন্ত অপেক্ষা করে তারপর লিঙ্ক দিছি, বুঝছো? জি স্যার ঠিক আছে। তোমার এই খেলার কয়দিন চলবে? তারিখ স্যার এই তো আপনার হচ্ছে 15 আর 5 দিন। তারিখের মধ্যে। হ্যাঁ হ্যাঁ 15 তারিখ স্যার। তোমাদের ফর্ম ফিলাপের তারিখ দিচ্ছে কলেজ থেকে, যাইতে হবে না বগুড়া? 11 তারিখ স্যার, 11 তারিখ লাস্ট ডেট 11 তারিখ। বগুড়া যাওয়া কবে? বগুড়া যাওয়া কবে? স্যার বগুড়া যাব না স্যার, আমার বোন আছে তো, বোন হ্যাঁ আমরা দুইজন তো একই কলেজে পড়ি, তো হ্যাঁ। ও যা ফর্ম ফিল আপ করে আসবে স্যার। ও আচ্ছা আচ্ছা। ও তোমার ফর্ম ফিলাপটা ইচ্ছা করে সে করতে পারবে, এই তো? হ্যাঁ স্যার করতে পারে। আচ্ছা। ও তো বরাবরই, ও তো স্যার 3টা সেমিস্টার ও নিজেই করে দিছে স্যার। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে।
তাই তো লালে লাল, তোমার শ্বশুরের নাম শাহজালাল। স্যার এখন ওর না স্যার থার্ড ইয়ারে একটু পড়তে যাচ্ছিল আপনার কাছে বাড়ি থেকে, কিন্তু এখন বাড়ি থার্ড ইয়ারে কি পড়ে? কোন ইয়ারে? থার্ড ইয়ারে স্যার, কোন ডিপার্টমেন্টে? অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে থার্ড ইয়ারে, মানে নতুন না পুরাতন? পুরাতন স্যার, ওরে শালা। মানে ও স্যার মোটামুটি পড়াশোনা করছে ওখানে, ও বুঝছেন ফাইনাল স্যার। রিভিশন, ফাইনাল রিভিশন যে করতে পারবে? অনলাইনে কানেক্ট হয়েছে না স্যার, ফাইনাল রিভিশন করতে পারবে? এখন স্যার ও তো স্যার মানে অনলাইনে তো আপনার সাথে, এই যে আপনি তো এখন অনলাইনে কানেক্ট হইলেন, সেই হিসেবে ও একটু কানেক্ট হতে পারে। আপনি কি অনলাইনে থার্ড ইয়ারদের পড়ান? হ্যাঁ হ্যাঁ, বড়দের তো ফাইনাল রিভিশন চলছে। নুসরাত এখন তো স্যার ওদের সঙ্গে, নুসরাত তো ওদের সঙ্গে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আর ফাইন্যান্সটা রিভিশন দিচ্ছে। ওদের এখন সবকটা সাবজেক্টে ফাইনাল রিভিশন চলছে। এখন ফাইনাল রিভিশন খাইলে কি ওর চলবে? এখন স্যার মানে এটা ওর সাথে কথা বলছিলাম, ও একটু কথা বলে মানে দেখো। ইয়ে না, কথা বলে কথা দেখো, যদি ও ফাইনাল রিভিশন দিতে যদি ওর হয়, যদি তোমার নেটওয়ার্ক ওখানে ভালো থাকে, তাহলে ওদের সঙ্গে ফাইনাল হ্যাঁ, রিভিশন দিক, তাতে লাভ হবে। আচ্ছা স্যার আমি ওর সাথে কথা বলে নিই। হ্যাঁ, ফাইনাল রিভিশন দিলে লাভ হবে। আর যে শীট গুলো দিব যেন সাথে সাথে প্রিন্ট করে ফেলে, তো ফাইনাল রিভিশন যে শীট গুলো দিচ্ছে ওদের যখন প্রিন্ট করে ফেলে, তাহলে রাত্রেবেলা তো শুধু অঙ্কগুলো করতে পারে। জি বুঝতে পারছি। হ্যাঁ, লাভ হবে, বেনিফিট হবে। ও যদি করে থাকে অঙ্ক, তাহলে তো ওর জন্য সুবিধা হবে। আচ্ছা না, আমি কি শুরু করবো এবার? আমি কি এবার শুরু জি করতে স্যার। পারি? আচ্ছা, এবার জি দেখো, স্যার। ওনারা আমাদেরকে এখানে টোটাল লটস দিচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা। তাও এর মধ্যে আমরা বড় থেকেও শুরু করতে পারি, ইচ্ছা করলে ছোট থেকেও শুরু করতে পারি, তোমাদের যেটা খুশি। নামিরা, নামিরা স্যার দেখো, লট সাইজটা 150, 300, 600, 750, 15 লাখ। আমরা কি বড় থেকে ছোটতে যাবো না ছোট থেকে বড়তে যাবো? তুমি বলো, যে কোনো একটা গেলে। ছোট থেকে বড়। তো চলো প্রথমে ছোটতে যাই। এই প্রথম লট সাইজটা 1,50,000, ও সরি সরি, অ্যানুয়াল রিকোয়ারমেন্টে বসবে 30 লাখ। অ্যানুয়াল রিকোয়ারমেন্টে বসবে 30 লাখ। আমাদের অ্যানুয়াল রিকোয়ারমেন্ট কিন্তু ক্যাশ 30 লাখ টাকা ছিল। এবার আসো লট সাইজ, আমাদের প্রথম লট সাইজটা হচ্ছে 1,50,000। সবাই আমার সাথে সাথে করো। মনে রাখবা, এভারেজ লট সাইজটা সবসময় লট সাইজ যা হয় তার অর্ধেক। তাহলে 1,50,000-কে 2 দিয়ে ভাগ করো। তাহলে আমাদের এভারেজ লট সাইজটা হবে 75,000। তোমরা কি পেয়েছো? পাওয়া জি গেছে? স্যার। আচ্ছা, এবার তোমরা দেখো, ওনারা বলছে নাম্বার অফ লট। আমি তোমাদেরকে একটু বুঝাই দিই। আমার বছরে মোট 30 লাখ টাকা লাগবে। আর আমি যদি 1,50,000 করে টাকা সংগ্রহ করতে থাকি, তাহলে 30 লাখ টাকা সংগ্রহ করতে আমাকে কয়বার লট, কতগুলা লট ব্যবহার করতে হবে? তাহলে 1,50,000 টাকা যদি এক একটা লট আমি নেই, তাহলে 30 লক্ষ টাকা সংগ্রহ করতে আমাকে কয়টা লট ব্যবহার করতে হবে? এটা বের করতে হলে আমরা 30 লাখকে 1,50,000 দিয়ে ভাগ করবো না? এই 30 লক্ষকে 1,50,000 দিয়ে ভাগ করবো না, বলো তো? জি স্যার, হ্যাঁ 20টা 20। তাহলে কয়টা লট লাগে? আমাদের মোট 20টা 20। লট লাগে। তোমরা কি এই 20টা লট বের করতে সবাই বুঝছো? ইভা বুঝছো? ইভা, মনি? জি স্যার। জি স্যার। তাহলে এখন আসো আমাদের কনভার্সন কস্ট। কনভার্সন কস্ট মানে অর্ডারিং কস্ট। প্রশ্নের মধ্যে তাকে দেখো, আমাদের প্রতিবার কনভার্সন করতে কত টাকা খরচ হয়। প্রতিবার করতে আমাদের কনভার্সন কস্ট খরচ হয়, ওই দেখো 3,000 টাকা, দেখছো? ওই যে পার ট্রানজেকশন, প্রত্যেকবার কনভার্সন করতে আমাদের খরচ হয় 3,000 টাকা। দেখছো প্রশ্নের মধ্যে দেওয়া আছে না, ওই যে 3,000 টাকা পাইছো? তাহলে আমরা 20 বার যদি কনভার্সন করি, তাহলে আমাদের মোট খরচ হবে কত? তাহলে বলো তো, 3,000 গুণ 20 হবে না? 3,000 গুণ 20। তোমরা কি এই 3,000 গুণ 20 বুঝতে পেরেছো? কনভার্সন কস্ট, আমি এখানে একটা কাজ করি, কনভার্সন কস্টের রেটটা এখানে লিখে দিই। এট দ্য রেট অফ টাকা 3,000, আমি রেটটা লিখে দিলাম। এট দ্য রেট অফ টাকা 3,000। তার মানে আমাদের কনভার্সন কস্টটা প্রত্যেক কনভার্সনের জন্য 3,000 টাকা করে। তাহলে এখানে 20টা কনভার্সন আছে, তাহলে 3,000 গুণ 20, তাহলে কত টাকা হবে আমাদের কনভার্সন কস্ট? দেখো তো সবাই, কত টাকা হবে আমাদের কনভার্সন কস্ট? একটু দেখো তো সবাই। 60,000 স্যার। 60,000 টাকা। তোমরা কি এই 60,000 টাকা বের করাটা বুঝছো সবাই? জি স্যার।
আর আমাদের ইন্টারেস্ট কস্টটা 0.05 ছিল। আর মনে রাখবা ইন্টারেস্ট কস্টটা সবসময় এভারেজ লটের উপর ধরতে হয়। ইন্টারেস্ট কস্টটা সবসময় এভারেজ লটের উপর ধরতে হয়। ইন্টারেস্টটা ধরবো তুমি সবসময় কিসের উপর? এভারেজ লটের উপর। আর এটা বোঝানোর জন্য আমি এক কাজ করলাম, এভারেজ লটের কালারটা আর ইন্টারেস্টের কালারটা একরকম করে দিলাম, তাহলে বুঝতে পারবা যে এটা থেকে এটা পাবো। তার মানে আমরা এই ইন্টারেস্টটা বের করবো এই এভারেজ লটের ভিত্তিতে। তাহলে চলো ৭৫,০০০ সঙ্গে 0.05 গুণ করো, তাহলে আমি প্রথমটার ইন্টারেস্টটা পেয়ে যাব স্যার ৩,৭৫০। ৩,৭৫০। তাহলে তোমরা দেখো ইন্টারেস্ট হচ্ছে ৩,৭৫০ আর ৬০,০০০ টাকা হচ্ছে আমার কনভার্সন কস্ট। এই দুইটা মিলাই হবে আমাদের টোটাল কস্ট। তাহলে দেখো তো আমাদের ১,৫০,০০০ লট সাইজ যদি ব্যবহার করি তাহলে আমাদের টোটাল কনভার্সন কস্টটা কত, টোটাল কস্টটা কত আসবে? ৬০ আর ৩ ৬৩,৭৫০। জি স্যার। আমি টোটাল কস্টটা বের করে ফেলছি। তোমরা কি এই লাইনটা সবাই বুঝছো? এই লাইনটা সবাই বুঝছো? রেবা রেবা তুমি বুঝতে পেরেছো রেবা? জি স্যার। আচ্ছা, এবার আসো আমাদের দ্বিতীয় লাইনে যাই। আমাদের অ্যানুয়াল রিকোয়ারমেন্ট 30 লাখ। এবার আমাদের 2 নাম্বার লট সাইজটা হচ্ছে 3 লক্ষ, এই যে দেওয়া আছে, লিখলাম 3 লক্ষ। এর অর্ধেকটা হচ্ছে 1,50,000। তাহলে এখন নাম্বার অফ লট। এবার দেখো তো যদি আমি 30 লক্ষ অ্যানুয়াল ক্যাশ যদি লাগে আর আমি যদি 3 লক্ষ করে যদি তুলি তাহলে আমার কয়টা লট ব্যবহার করতে হবে? এবার 10টা না? 30 লক্ষকে 3 লক্ষ দিয়ে ভাগ করলে 10টা হবে না? বুঝছো? 10টা। আচ্ছা, আর প্রত্যেকটার জন্য আমাদের খরচ যদি 3,000 টাকা করে হয় তাহলে 10টাতেই আমাদের খরচটা মোট 30,000 টাকা হবে না? দেখেছো? আর আমাদের ইন্টারেস্ট কস্টটা যদি 0.05 হয় আর এটা যদি আমাদের এভারেজটার উপর যদি ধরা হয় তাহলে 0.05 এর সঙ্গে 1,50,000 গুণ করো। তাহলে 1,50,000 এর সঙ্গে 0.05টা গুণ করো, তাহলে ইন্টারেস্ট কস্টটাও পেয়ে যাবো। তাহলে আমাদের ইন্টারেস্ট কস্টটাও আমরা পেয়ে যাবো। কত হয় ইন্টারেস্ট কস্ট? ৭৫০০। ৭,৫০০। আর এই দুইটা যোগ করলে আমরা পেয়ে যাবো টোটাল কস্ট ৩৭,৫০০। আমরা টেবিল ফর ইকোনমিক লট সাইজ বের করছি, কিভাবে সেটা দেখো ভালো করে। আমার 2 নাম্বার পয়েন্টও হয়ে গেল। এবার আসো 3 নাম্বার লাইনে যাই। আমাদের অ্যানুয়াল রিকোয়ারমেন্ট 30 লাখ। এবার আমরা লট সাইজ দেব 6 লাখ। তাহলে আমাদের এভারেজ লটটা হবে 3 লাখ। আমি বলেছিলাম তোমাদেরকে যে আমাদের লট সাইজ যা হয় তার অর্ধেকটা হয় এভারেজ লট। তাহলে এবার দেখো তো, এবার আমাদের নাম্বার অফ লট কি এবার 5টা হয় না? 6 লাখ 6 লাখ করে 5 বার তুললেই তো 30 লাখ হয়ে যায় নাকি? তাই প্রতি লটের জন্য যদি খরচ 3,000 হয় তাহলে 5টা লটের জন্য খরচটা এবার 15,000 হবে না? আর ইন্টারেস্ট 0.05 এর সঙ্গে এখন তুমি ইন্টারেস্ট এভারেজের গুণ করবা, অর্থাৎ 3 লাখের গুণ করবা। তাহলে দেখো তো এটা 15,000 হয়। 15,000 হবে। তাহলে 15,000 যোগ করে হবে কিন্তু 30,000। দেখছো? জি স্যার। আমরা টোটাল কস্টটা পেয়ে গেছি। আচ্ছা, এরপরে আবার 14 নম্বরে আসবো। দেখো আমাদের ইকোনমি অ্যানুয়াল ক্যাশ রিকোয়ারমেন্ট 30 লাখ। আচ্ছা, এবার আমাদের লট সাইজটা যদি এক সাইজে আগে তাহলে 7,50,000। এভারেজ লট হবে ঠিক এর অর্ধেক, 3,75,000। তাহলে 3,75,000। এবার আমাদের নাম্বার অফ লট কয়টা হবে? 7,50,000 দিয়ে যদি 30 লক্ষকে ভাগ করো তাহলে আমাদের 60টা মনে হয়, তাই না? 7,50,000 দুগুণি 15 লাখ, 15 লাখ দুগুণি আবার 30 লাখ, আমাদের 60টা। আর প্রতিবার যদি 12,000 প্রতিবার যদি 3,000 করে খরচ হয়
তাহলে 4 বারে আমাদের মোট খরচ হবে 12,000। আর আমাদের ইন্টারেস্ট হবে 0.05, এটা ধরতে হবে তোমার এভারেজের উপর, অর্থাৎ 3,75,000 উপর। 18,750। 18,750। হয়েছে? স্যার এগুলো তো মনে হয় থার্ড ইয়ারে করছি স্যার। এটা করছো তুমি ম্যাটেরিয়াল দিয়ে, এটা ক্যাশ দিয়ে আমরা করছি, এই হলো পার্থক্য, বাট ব্যাপারটা এক, অবশ্যই করছো। এবং তুমি এই চ্যাপ্টারের মধ্যেও করবে, এই চ্যাপ্টারের মধ্যে না বা এই ফোর্থ ইয়ারও আবার করবে এই জিনিস। তাহলে এখন দেখো তোমাদের টোটাল কষ্ট কত আসে, 12,000 আর 18,750 যোগ করলে স্যার 30,750। 30,750। এবার লাস্ট 30 লক্ষটা হচ্ছে আমাদের অ্যানুয়াল ক্যাশ রিকোয়ারমেন্ট। এবার দেখো আমাদের লট সাইজটা আছে 15 লাখ। এই লটটা ওনারা দিয়ে দিতে, এবং তোমরা মনে রেখো যে অঙ্কটা আমি এখন করছি এই অঙ্কটা তোমাদের ফোর্থ ইয়ারের এই চ্যাপ্টারে অনেকবার পরীক্ষাতে আসছে, এই জন্য আমি এটার উপর 3টা চিহ্ন দিয়েছি। এই অঙ্কটাই তোমাদের এই ফোর্থ ইয়ারে এই সাবজেক্ট ওয়ার্কিং ক্যাপিটালে অনেকবার পরীক্ষাতে আসছে, এই জন্য আমি এটাকে 3টা চিহ্ন দিয়েছি। খেয়াল রেখো পার্সিতে। তাহলে প্রথমবার ম্যাথমেটিক্যাল মেথডে তোমরা তোমার অপটিমাম ক্যাশটা বের করেছো সি, এরপর টেবুলার মেথডে জবাবটা দিতে হবে। এটা অনেকবার তোমার পরীক্ষাতে এসে, এবং এটা আমার ফাইনাল রিভিশন শীটের মধ্যেও কিন্তু এই অঙ্কটা আছে। তাই খুব মনোযোগ দিয়ে দেখো যাতে দ্বিতীয়বার এটা শেখানো না লাগে। আচ্ছা, এই লট সাইজটা যদি 15 লাখ হয় তাহলে আমাদের এভারেজ লট হবে অর্ধেক 7,50,000। আর এখানে আমাদের নাম্বার অফ লট হবে 2। 15 লাখ করে লট ব্যবহার করলে মাত্র 2 লটেই আমাদের কাজ হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের কনভার্সন কস্ট হবে 3,000 গুণ 2 মানে 6,000। নুসরাত বুঝতে পারছো নুসরাত? 6,000 হবে স্যার কনভার্সন কস্ট। আর এটা হবে স্যার 500। এটা 7,50,000 সঙ্গে তুমি 0.05 গুণ করবা, 37,500 স্যার। তাহলে এটা হবে 37,500। আর ওখানে 43,500। 43,500। এখন এই যে আমরা টোটাল কস্টটা বের করেছি, তোমরা এখন আমাকে বলো এই টোটাল কস্ট গুলোর মধ্যে সবচাইতে ছোট টোটাল কষ্ট কত? স্যার সবচাইতে 3 ছোট লক্ষ টোটাল টাকা, কষ্ট কত? 6 লাখ টাকার যে লট সাইজ স্যার। 6 লক্ষ সবচাইতে টাকা। ছোট কষ্টটা কত? 6 সবচাইতে লক্ষ ছোট টাকা। কষ্টটা কি আমাদের এটা না? 30। হ্যাঁ স্যার। আর এই 30টা আমাদের কোন লটের মধ্যে পড়ছে? এই 30টা আমাদের কোন লটের মধ্যে পড়ছে? 6 লক্ষের মধ্যে পড়ছে না? জি স্যার। তাহলে এটাই আমাদের ইকোনমিক লট সাইজ না? জি স্যার ঠিক আছে। দেখেছো, আমরা টেবিলের নিচে সুন্দর করে এখন লিখে দিতে পারি, টেবিলের নিচে সুন্দর করে আমরা লিখে দিতে পারি দ্য ইকোনমিক লট সাইজ is টাকা 6 লাখ because here total cost is the lowest than that of other lot size. অন্যান্য লট সাইজের তুলনায় এইখানে আমাদের টোটাল কস্টটা সবচেয়ে কম, তাই এটাই আমাদের ইকোনমিক লট সাইজ। এই যে আমি জবাবটা দিয়ে দিলাম, অর্থাৎ টেবুলার মেথডে আমরা এই জিনিসটা এইভাবে ক্যালকুলেশন করে দেখাতে পারি। তোমরা কি সবাই আমার এই টেবিলের ক্যালকুলেশনটা বুঝছো? জি স্যার। জি স্যার। ইশতিয়াক জি স্যার। আচ্ছা, এবার তাহলে চলো আমরা পরের অঙ্কটাতে চলে যাই। এই অঙ্কটা আমাদের 2 নম্বর অঙ্কের বাকি অংশটুকু আমাদের শেখা শেষ হয়ে গেছে। এবার আসো আমরা আমাদের 3 নম্বর অঙ্কটাতে চলে।
পার্ট সি এর আরেকটা অঙ্ক, সবাই একটু মনোযোগ দাও। আমরা পার্ট সি এর সব দামি অঙ্কগুলো করছি, এখন খুব ভালো অঙ্কগুলো করছি এই চ্যাপ্টারে। তবে প্রথম দিকের অঙ্ক যারা তোমরা মিস করেছো, বায়োমেল মডেলের অঙ্ক মিস করেছিলা, তোমরা যারা এই যে ক্যাশ ম্যানেজমেন্টের অঙ্কগুলো মিস করেছিলা, তারা এই পার্ট সি এর 1 2 3 করতে গিয়ে আমাদের পার্ট বি এর প্রথম দিকের যে অঙ্কগুলো মিস হয়ে গেছে সেটা তোমাদের কভার হয়ে যাবে। আর এটা শীটটা বোধহয় আমি এখনো দেই নাই, তাই না? এটা শীটটা যখন আমি দিয়ে দিব ফুল পিডিএফটা, তোমরা যখন প্রিন্ট করে নিবা তখন তোমরা নিজেরাই বাসায় বসে পার্ট বি এর সবকটা অঙ্ক যেগুলো তুমি মিস করেছো নিজেই করে নিতে পারবা। এবার 3 নম্বর অঙ্কটা একটু দেখো। ইউ আর সাপ্লাইড, আচ্ছা আমি এটাকে কপি করে আগে নিয়ে যাই আমাদের হোয়াইট বোর্ডে। এই যে 3 নম্বর অঙ্কে বলছে ইউ আর সাপ্লাইড উইথ দ্য ফলোইং ইনফরমেশন। আমাদেরকে কি কি তথ্য দিয়েছে এখানে? ক্যাশ টার্নওভার রেট। এই আমাদের ক্যাশ টার্নওভারটা তো আমরা নিজেরা বের করি। ক্যাশ টার্নওভারটা আমরা বের করি না 360 কে সিসিসি দিয়ে ভাগ করে। এই 360 কে সিসিসি দিয়ে ভাগ করে না আমরা ক্যাশ টার্নওভারটা বের করি, বলো তো মনে আছে? জি স্যার। আর এখানে ওনারাই সরাসরি ক্যাশ টার্নওভার 5 টাইম বলে দিয়েছে, তার মানে আমাদের কষ্ট কিন্তু অর্ধেক কমাই দিয়েছে। আর অ্যানুয়াল ক্যাশ আউটফ্লো হচ্ছে 2 লাখ। আমাদের অ্যানুয়াল ক্যাশ আউটফ্লোটা দেওয়া আছে 2 লাখ। অ্যানুয়াল ক্যাশ আউটফ্লোটা টোটাল অ্যানুয়াল ক্যাশ আউটফ্লো 2 লাখ করে দিয়েছে। এবার বলছে অ্যাকাউন্টস পেবল ক্যান বি স্ট্রেচড, তারপরে পাওনাদারকে ইচ্ছা করলে আরো 20 দিন বাড়িয়ে দেওয়া যায়। তার মানে যাদের কাছে বর্তমানে পাওনাদারকে যতদিন পরে টাকা দেওয়ার কথা, আমি চাইলে তাদের কাছ থেকে আরো 20 দিন অতিরিক্ত সময় নিতে পারি ইচ্ছা করলে। বর্তমানে যে কদিন নিতে পারি তার থেকে আরো 20 দিন বেশি দিতে পারি। তবে মনে রেখো, এই ক্যাশ টার্নওভারটা যখন আমাদেরকে বলছে এটা কিন্তু ওই 20 দিনের বাড়ানোর পরে না। এটা ওনারা বলেছে যে বর্তমানে যে ক্যাশ টার্নওভার আছে আমাদের ভাই, আমরা চাইলে আমাদের পাওনাদারের কাছে টাকা পরিশোধের সময়কালটা আরো 20 দিন বাড়িয়ে নিতে পারি। এই কথাটা ওনারা আমাদেরকে বলছে। শুধু এই এতটুকু কথার কারণে আমাদের অঙ্কের কোথায় কি পরিবর্তন হবে, কি আমরা করব আমি তোমাদেরকে দেখাবো, তোমরা দেখবা। আমাদেরকে 1 নম্বরে ওনারা প্রশ্ন করেছে হোয়াট উড বি দ্য ইফেক্ট, কি প্রভাব পড়বে স্ট্রেচিং, এই যে আমরা মেয়াদকালটা যে বাড়াচ্ছি পাওনাদারের। অ্যাকাউন্টস পেয়েবলের মেয়াদকাল যদি বাড়ানো হয়, অ্যাকাউন্টস পেয়েবল অন দা অ্যাকাউন্টস পেয়েবল দুইবার চলে আসছে। What would be the effect stretching accounts payable on the minimum operating cash requirements? তাহলে মিনিমাম অপারেটিং ক্যাশ রিকোয়ারমেন্টস মানে এমওসি, এমওসির উপর কি প্রভাব পড়বে যদি পাওনাদারের টাইমটাই যদি 20 দিন বাড়িয়ে দেওয়া হয়? এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন। আমরা খুব ঠান্ডা মাথায় আমি এখন 1 নম্বর কোশ্চেনটার জবাব তোমাদেরকে দিব। আমি কিন্তু এই ক্যাশ ম্যানেজমেন্টের অঙ্কের মূল জিনিসগুলো তোমাদেরকে শিখাই ফেলছি, কিন্তু এখন কোশ্চেনটা একটু ওনারা অন্যরকম ভাবে করেছে। আমরা ধীরে ধীরে এই অঙ্কটা করে দেখবো যে আমরা আসলে ওনাদের এই অন্যরকম ভাবে উপস্থাপন করা এই কোশ্চেনটার জবাবটা আমরা ঠিকভাবে দিতে পারি। তো তোমরা সবাই খাতা কলম নিয়ে নাও। তোমরা দেখো, ওনারা কিন্তু আমাদেরকে বলেই দিয়েছিল যে আমাদের ক্যাশ টার্নওভারটা হচ্ছে তোমার 5 টাইমস, তাই বলছে না ওরা? ক্যাশ টার্নওভার 5 টাইমস বলছে না, কিন্তু অথচ ক্যাশ টার্নওভারটা আমরা কিভাবে বের করি তুমি দেখো। এখানে এখানে আমরা লিখে দিলাম হিয়ার হিয়ার ক্যাশ টার্নওভার সমান সমান 5, এটা আমরা দিয়ে দিয়েছি। কিন্তু আমরা ক্যাশ টার্নওভার বলতে কি বুঝি? আমরা ক্যাশ টার্নওভার বলতে বুঝি 360 আমরা ক্যাশ টার্নওভার বলতে বুঝি 360 ডিভাইডেড বাই সিসিসি। এটা মানে কিন্তু আমরা ক্যাশ টার্নওভার বুঝি, তাই না? 360 কে সিসি দিয়ে